কিছু पॉलिटिक्सের शिकार আমরা হই एखोनो होच्छी कुछ हमारे सिंगर्स में जो यूनिटी था हमारे कॉलीग्स में जो यूनिटी था वो सब अभी है नहीं। मुश्किल ये हो रहा है कि इस तरह की पॉलिटिक्स का शिकार हो रहा हूँ मैं। আমার কত গান রিলিজ হয়েছে রিপ্লেস করে আমাকে কত কোথায় টিকেছে সেগুলো এটা কি বোঝে না এরা আমি সেটাই বুঝতে পারি না। সেই বাঙালিদের সঙ্গে যে পলিটিক্সটা সেটা চলতেই থাকবে সারা জীবন আর আমরা তার শিকার হতে থাকবো বাট আমি শিকার তো হব না আমি তো লড়ে যাবই। কেদারনাথ ভট্টাচার্য এই নামটা বললে মানুষ হয়তো এক মুহূর্ত একবার ভাববেন, কিন্তু যদি বলি কুমার শানু, তার নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যার খ্যাতি গোটা বিশ্বজোড়া, তার সফর কিন্তু শুরু হয়েছিল উত্তর কলকাতা থেকে। আর আজকে কলকাতায় বসে আমাদের সঙ্গে রয়েছেন স্বয়ং কুমার শানু। ওয়েলকাম টু এবিপি লাইভ দাদা। থ্যাংক ইউ। প্রথমেই বলুন যে এই যে আমি যে সফরটার কথা বলছিলাম যে উত্তর কলকাতা থেকে মুম্বাই গোটা বিশ্বজোড়া খ্যাতি, এই গোটা সফরে কোথাও কলকাতাকে মিস করতেন যখন এই গোটা কাজটা শুরু করেছেন আপনার গোটা পিরিয়ডটা? কলকাতাকে সবসময় মিস করি, এটা তো ভুললে চলবে না যে আমার বেসিক হচ্ছে ক্যালকাটা, সুতরাং কলকাতাকে সবসময় মিস করি। সে যেখানেই থাকি পৃথিবীর কলকাতাকে সবসময় মিস করি, এটা তো স্বাভাবিক ব্যাপার একদম। বাঙালিদের কলকাতাকে মিস করবে না কোনো হয় নাকি? যখন আপনি একদম কাজ শুরু করেছিলেন, আপনার একদম ক্যারিয়ারের শুরুটা এখন ফিরে তাকালে মনে পড়ে? অবভিয়াসলি শুরু তো ডেফিনেটলি মনে তো পড়বেই। যে কোনো কাজ শুরু করলে সে শুরুর জিনিসটাকে ভুলে যাওয়া উচিত না, যার জন্য শুরু সব কিছু আমার মনে আছে। কতটা কঠিন ছিল সেই সময়টা, যদি আপনার স্ট্রাগলের কথা বলি, যে একদম মানে কলকাতা থেকে মুম্বাইতে গিয়ে নিজের একটা জায়গা তৈরি করা? এই তো স্ট্রাগল সবাইকেই করতে হয়, প্রত্যেকেই বম্বে এসছে, বম্বে এসে প্রত্যেকেই স্ট্রাগল করে, আমিও স্ট্রাগল করেছি। এটা খুব ইজি ব্যাপার নয়, সবাই যে মনে করে যে গেলাম আর হয়ে গেল তা নয়, প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। এবং যেটা সবথেকে কঠিন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে গিয়ে নিজের গোলটাকে ঠিক রাখা, এবং ঠিক রাখতে গিয়ে তার জন্যে যা কিছু করতে হয়, অনেক কিছু ফেস করতে হয় তার জন্যে, বাট ফেস করেও সে নিজের গোলটার থেকে যাতে চ্যুত না হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখা, এবং আমার মনে হয় সেটা করতে পেরেছিলাম, যার জন্য হয়তো সাকসেস হয়েছে। একসময় লতা মঙ্গেশকর, আশা ভোঁসলেজির সঙ্গে কাজ করেছেন, তো এখন আপনি বর্তমানেও সমানভাবে প্রাসঙ্গিক, সমানভাবে কাজ করছেন। আপনার চোখে গানের দুনিয়ার এই বদলটা কতটা আপনার চোখে পড়ে? বদল নিশ্চয়ই চেঞ্জ হয়েছে। গানের দুনিয়ার বদল মানে কি, এখন যেগুলো মনোপলি হয়েছে, কিছু পলিটিক্সের শিকার আমরা হই, এখনও হচ্ছি। এখানে কোম্পানিজ जो है ना, म्यूजिक कंपनीज, दे आर प्लेइंग द गेम्स। म्यूजिक कंपनीज एक्चुअली, म्यूजिक कंपनी कैसे, और पता नहीं म्यूजिक कंपनी के साथ बाकी कुछ हमारे सिंगर्स में जो यूनिटी था, हमारे कॉलीग्स में जो यूनिटी था, वो सब अभी है नहीं। वो क्या अलग अलग सब जगह पकड़ लिया, सब पॉलिटिक्स अपने आप कर रहा है। जैसे कोई भी आप देख लो, अभी कोई भी एक पिक्चर आएगा, उसमें समझ लो ओरिजिनल सिंगर्स पुराना पिक्चर का कॉपी हो रहा है। ओरिजिनल सिंगर समझ लो 2 जन है, बाकी 1 जन को रिप्लेस कर दिया। अब देखो कि अभी हाल ही में पिक्चर रिलीज होगा, आप देख लेना कि 2 जन अपना काम कर लिया, मतलब वो 2 जन मिले हुए हैं उसके साथ, और तीसरा जो सिंगर, जो ओरिजिनल सिंगर तीसरा है, तीसरे को वो लोग कट करके आउट कर दिया, उसकी जगह रिप्लेस कर दिया किसी को। हाउ दिस इज पॉसिबल? तो इसमें से क्लियर पता चलता है कि सिंगर्स मिले हुए हैं, दैट सिंगर्स पर्टिकुलर वो लोग मिले हुए हैं कंपनी से, या कंपनी के साथ उनका कुछ है बंदोबस्त। तो इस तरह के पॉलिटिक्स अगर करेगा तो उसमें टिके रहना, हम जैसे लोग, हम तो स्ट्रेट फॉरवर्ड लोग हैं, हम बोलेंगे भाई काम कराओ, पैसा दो, काम करो। हाँ, तो मुश्किल ये हो रहा है कि इस तरह की पॉलिटिक्स का शिकार हो रहा हूँ मैं बहुत ज़्यादा। तुमने देखा होगा बहुत सारा पिक्चर्स अभी रिलीज़ हुआ जिसमें रीमेक हुआ, तो मेरे को रिप्लेस कर दिया गया, लेकिन बाकी सिंगर गा रहे हैं, बाकी सिंगर उसका ऑयलिंग वगैरह सब एकदम बराबर रखा हुआ है कंपनी के साथ, तो वो काम कर रहा है। तो दीज आर द थिंग्स, ये तो हमसे होगा नहीं, क्योंकि हम बंगाली बोल के, बंगाल का है बोल के, और ज़्यादातर करके पॉलिटिक्स वहाँ पे सब इस तरह से होता है, क्योंकि ऑलवेज बंगालीज जो है म्यूज़िक इंडस्ट्री को डोमिनेट किया,
ऑलवेज। সব সময়। तो इस चीज को खत्म करने के लिए पता नहीं कौन सा पॉलिटिक्स चल रहा है अंदर, तो कुछ तो चल रहा है वहाँ पे, जो उसमें कुछ सिंगर्स भी मिले हुए हैं कंपनीज के साथ, एंड कंपनीज तो है ही। अभी क्या है कि आई डोंट नो कि क्लियर कट पता चलता है जब इस तरह की सिचुएशन आपके सामने आता है कि उसी पिक्चर में मैं भी गाया, बाकी 2-3 सिंगर गाया, 2-3 सिंगर गा रहे उसका ओरिजिनल गाना, बट मैं नहीं हूँ। इसमें पता चलता है कि हाँ, या सिंगर्स मिले हुए हैं कंपनीज के साथ, या तो कंपनीज के साथ कुछ बंदोबस्त है, कुछ ना कुछ तो है, कुछ ना कुछ तो पॉलिटिक्स चल रहा है। तो उस पॉलिटिक्स का शिकार मैं ही बार बार होता हूँ, क्योंकि मैं बोलता नहीं हूँ, कोई कंपनी को जाके तेल नहीं लगाता, कोई कंपनी को जाके नहीं बोलता हूँ कि मेरे से गवाओ, ऐसा नहीं करता। तो इसलिए ये लोग पता नहीं करते ही जा रहे हैं, बट लोग पसंद करते हैं कि नहीं करते ये नहीं सोचते ये लोग। अभी इससे पहले मेरा गाना, कितने गाने आप देखो রিলিজ हो चुका है, कितने गाने। আমরা তো মানে ছোট থেকে বড় হয়েছি, মানে 90 এর দশকটা তো। হ্যাঁ, আমি বলছি আমার আগে কত গান রিলিজ হয়েছে রিপ্লেস করে আমাকে, কোথায় টিকেছে সেগুলো? এটা কি বোঝে না এরা? আমি সেটাই বুঝতে পারি না। সেই বাঙালিদের সঙ্গে যে পলিটিক্সটা সেটা চলতেই থাকবে সারা জীবন, আর আমরা তার শিকার হতে থাকবো। বাট আমি শিকার তো হব না, আমি তো লড়ে যাবই, সে তো 100 বার। বাট আমার আম পাবলিককে বুঝিয়ে দেওয়া দরকার যে তখন এরা আমাকে অনেক সময় আমার ফ্যানেরা জিজ্ঞেস করে যে ওই পিকচারেতে ওনাদের গান রয়েছে, আপনার গানটা কেন রাখেনি? दिस आर द पॉलिटिक्स बेटा, यही पॉलिटिक्स है, ये हमारे साथ हो रहा है। এটা কি শুধুমাত্র মুম্বাইতেই হয়? মানে শুধুমাত্র বোম্বাইতে? হ্যাঁ, শুধুমাত্র বোম্বাইতে। বাঙালিদের সঙ্গে তো হয়ই। এবার কি হচ্ছে কি, কিছু কিছু সিঙ্গার আছে যারা থোড়াসা মোথা বান গিয়া, মানে মুথা হয়ে গেছে ওরা, বুঝলে তো? ওরা কোম্পানির সঙ্গে গিয়ে সান্টিবান্টি করে, এই কোম্পানির সঙ্গে ও কোম্পানির সঙ্গে তারা সব নিজেদের সমস্ত বন্দোবস্ত করে নিজেদের রাস্তাটা ঠিক রেখেছে, বাকি কারোকে নাও না নাও কোনো ব্যাপার না। তো এই দিস আর দ্য থিং, সিঙ্গারদের মধ্যে কোনো একতা নেই, কোনো অ্যাসোসিয়েশন একটা বানিয়ে দিয়েছে, এই অ্যাসোসিয়েশনের মধ্যেও সেই একই ব্যাপার, কি হচ্ছে বুঝতে পারছি না, কে কী করছে কী হচ্ছে, ব্যাস ওই ব্যাপার চলছে। বাট এই পলিটিক্স চলতেই থাকবে, এর কিছু করার নেই। এর তো আমার ফ্যানেরা যখন জিজ্ঞেস করে, যার জন্য আমি ওই আজকে বললাম এই কথাগুলো, কে ওরা যাতে বুঝতে পারে যে বোম্বেতে পলিটিক্স আমার সঙ্গে খুবই হয় এবং এখনও হয়ে যাচ্ছে। আমি ঠিক এইটাই মানে বলতে যাচ্ছিলাম যে 90 এর দশকে একটা সময় ছিল যখন শাহরুখ খান, ঋষি কাপুর মানে আপনার গলা, মানে এইটা আলাদা করা যেত না আর কি। এখন আপনার যে গোটা বিশ্বজুড়ে অনুরাগী আছে, তো তারা কেন এইটার থেকে বঞ্চিত হচ্ছে? না দেখো, বঞ্চিত হবে না, কারণ আমি আমার ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি এবং কুমার শানু অফিসিয়াল, এবং ইউটিউব চ্যানেলতে আমার প্রত্যেক সপ্তাহে অথবা 10 দিনেতে একটা করে 90s ফ্লেভারের গান, নিউ গান রিলিজ হচ্ছে, এবং তাতে করে আমার ফ্যানেরা প্রচণ্ড খুশি। এবং আমার কিছুদিনের মধ্যেই সাবস্ক্রাইবার এত বেড়ে গেছে, ফ্যান্সদের রিপারকেশন অনেক বেড়ে গেছে, দে আর ভেরি হ্যাপি। কুমার শানু অফিসিয়ালস সাবস্ক্রাইব করছে আর করে আমাকে মেসেজ করছে, আর নতুন নতুন গান আমি 7 দিন 10 দিনের মধ্যে ছাড়ি। এবার আমার মধ্যখানে আমার একটুখানি গ্যাপ হয়ে গেছে, কারণ আমার আমেরিকার ট্যুরটা ছিল। এখন আবার কদিনের মধ্যে একটা গান রিলিজ হবে, যেটার নাম হচ্ছে बहुत पुरानी बात है, बहुत पुरानी बात है, मुझे सब कुछ याद है। तो ये गाना अभी आएगा, रिलीज होगा, एंड इट्स अ अमेजिंग मेलोडी। बस আমি কলকাতাতে এসে শ্যুট করে গেলাম কিছুটা তার। মানে আপনার থেকে তো মানে মেলোডি মানুষ শুনতে চায়, এবং এই ঠিক মানে যেটা আপনি বলছেন যে ইউটিউব চ্যানেলে ওই 90s ফ্লেভার একদম পিওর চ্যানেলটা খোলা আপনার। ইয়েস, আমি ওই 90s এর ফ্লেভার আমার যে ফ্যানেরা যে মিস করছে, আজকে ওইসব কোম্পানিগুলোকে বলে দিতে হয় যে আজকে আমি 14টা শো আমেরিকায় করে এসেছি, যেটা কোনো সিঙ্গার, যত কলিগস আছে আমার, কেউ একসঙ্গে অ্যাট এ টাইম 14 শোজ কেউ করেনি। আপনার তো রেকর্ডের উপর রেকর্ড, এটা একটা রেকর্ড হলো, এখন রিসেন্টলি রেকর্ড হলো, ঠিক আছে। এবং 2 জায়গা থেকে আমাকে সিটিজেনশিপ লেটার দিয়েছে, মানে রিকোয়েস্ট লেটার, যে আমরা আপনাকে সিটিজেনশিপ দিতে চাই। যেমন ডালাস থেকে দিয়েছে আর ডেটন থেকে দিয়েছে আবার ওয়ান্স অ্যাগেন, তো ওখানকার মেয়র। আর 14টা শো সোল্ড আউট শো, বিফোর 7 days 15 days।
কিছু কিছু শো আছে যেগুলো 15 দিন আগে সেল আউট হয়ে গেছে, কিছু কিছু শো আছে যেগুলো 7 দিন আগে সেল আউট হয়ে গেছে। তো 14টা শো সোল্ড আউট শো। তা আমার কোম্পানিজ এরা আমাকে কাজ দিল কি না দিল, আই ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট। আমি যখন পাবলিকের সামনে যাব, পাবলিক আমাকে চাইবে এবং চাইবেই। এরা যত কম করবার আমাকে চেষ্টা করবে, পাবলিক তত বেশি করে আমাকে চাইবে। এটা এরা বুঝছে না। আর যত বেশি আমাকে এক্সপোজ করবে, আমার ডিমান্ড তত কমে যাবে। এটা হচ্ছে সিম্পল থিং। ওরা সেটা না বুঝে উল্টো খেলছে। ওরা আমাকে কম করার চেষ্টা করছে, যার জন্য আমি পাবলিকের মধ্যে বেশি যাচ্ছি। আর যাদেরকে বেশি করার চেষ্টা করছে তারা পাবলিকের মধ্যে কম যাচ্ছে। তো আমি 14টা শো করে এসেছি রিসেন্টলি আমেরিকাতে, এবং পাবলিক ডিমান্ডে আবার অক্টোবরে 11টা শো বুকড হয়ে গেছে। এই সিজনে 6 মাসের মধ্যে 25টা শো আমেরিকা কানাডাতে। কোনো সিঙ্গারের রেকর্ড আজ পর্যন্ত নেই। তো এইগুলো আমি করি বলেই এদের সব বাকি লোকেদের সব রাগ ঠাক আছে আর কি। ওই ঠিক আছে, কোনো ব্যাপার না, কত কিছু এসে যায় না। আমার ফ্যানকে বুঝে যাওয়া দরকার আছে, বোঝো তোমরা, বাস দ্যাটস ইট। আমি আর কিছু চাই না। আমাকে কাজ ফাজ কে দিল না দিল আমি ডোন্ট বদার অ্যাবাউট, বাট তোমরা বুঝতে হবে, তোমাদেরকে বুঝতে হবে। তোমরা যদি বোঝো আমার শান্তি। কারণ আমি জানি, আমি যেখানেই যাই, যে কোনো শোতে যাই, হাউসফুল শো হয়, সোল্ড আউট শো হয়, এটাই খাটকায় সবাইয়ের, কিছু করার নেই। ফরগেট অ্যাবাউট দ্যাট। এত লম্বা ক্যারিয়ারে মানে আমি জানি এরকম হয়তো অগুনতি স্মৃতি আছে, কিন্তু এমন কোনো একটা স্মৃতি, কোনো ফ্যান কিছু বলেছে যেটা আপনাকে খুব ছুঁয়ে গেছে? মানে এরকম প্রচুর হয়েছে, প্রচুর এরকম প্রচুর হয়েছে, একটা না। আমার ফ্যানেদের মানে প্রচুর। মানে এগুলো তো খুব মন ভালো করা। হ্যাঁ, না এগুলো কি, এগুলো ভেবে কিছু লাভ নেই। কেননা এত একটা বলবো আরেকটা বলবো আরেকটা বলবো আরেকটা, এরকম সব প্রচুর কেসেস রয়েছে যেগুলো আমার ফ্যানেরা যেরকমভাবে আমাকে রেসপন্স করেছে। আমি তো এইবার তোমার শোতে গেছি, এবার চিন্তা করো আমেরিকাতে আমার 2টো ফ্যান এসছে যারা ইরান থেকে উড়ে এসছে। ইরান থেকে শুধুমাত্র শো দেখার জন্যে ইরান থেকে উড়ে এসছে 2জন ভদ্রমহিলা। ইরান থেকে উড়ে এসে ফার্স্ট রোয়ের টিকিট কেটে এক জায়গার টিকিট কেটে সেখানে শো দেখেছে পুরো। কাটার পরে আমি যখন নেক্সট শহরে ফ্লাই করে গেছি, সেই শহরে আবার ওরা উড়ে গেছে। ওরা উড়ে গিয়ে ফার্স্ট রোয়ের টিকিট কেটে আবার ফার্স্ট রোয়ে বসেছে। এবং তারা যখন গান শুনছে, তারা হিন্দি বোঝে না খুব একটা বেশি। তারপরে গানেতে ওরা হাওয়া করে কাঁদছে। যখন আমি একটা গান গাইছি, তু মিলে দিল খিলে, হাওয়া করে কাঁদছে। আর দুজনেই গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি তখন আমার অডিয়েন্সকে বললাম, দেখুন এরা কাঁদছে, এদেরকে থামান, এরা হাওয়া করে কাঁদছে। তখন দুজনে এসে ওদেরকে শান্তফান্ত করছে, বসিয়ে বলছে যে আমরা বুক চাপড়াচ্ছে, এরকম করে বুক চাপড়াচ্ছে আর কাঁদছে। তো এরকম ফ্যান্সও হয়, যার জন্য আমার কে কি দিল গান না দিল আমি ডোন্ট বদার। আমার এরকম ফ্যান্স একটা না, এরকম আমরা যে 14টা শো করে এসেছি তার মধ্যে সব জায়গাতে এরকম দেখেছি, সব জায়গাতে কাঁদতে দেখেছি, মানে পাগলের মতো চিল্লাতে দেখেছি, মানে নানান ধরনের ব্যাপার। আর এক একটা কান্ট্রি থেকে উড়ে আসছে, আপনি চিন্তা করুন যে আমি আমেরিকায় শো করছি, ওয়েস্ট ইন্ডিজ থেকে উড়ে আসছে, গায়ানার থেকে উড়ে এসে আমার শো দেখবার জন্যে। এবং ধরো প্রথম দিকে 4-5টা রো তারা সব বুক করে নিয়েছে, এরকমভাবে শো হচ্ছে। তো যার জন্য আমাকে আরও 11টা শো নিয়ে অক্টোবরে আবার যেতে হবে পাবলিক ডিমান্ডে। এবং সেম প্রমোটার খুব খুশি, ন্যাচারালি তার সব সোল্ড আউট শোজ। বাকি যারা লোকাল প্রমোটার তারাও খুব খুশি, যার জন্যে আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। তো আমার যে ইউটিউব চ্যানেলতে আমি গানের কথা বলছিলাম, ওখানে গান বাজনা চলতেই থাকবে। আমার 7 দিন 10 দিনে একটা করে গান রিলিজ হতে থাকবে, এবং তোমরাও দেখবে। আপনি এই যেটা বলছিলেন যে এই মানে গান শুনে মানুষ কাঁদছে বা চিৎকার করছে, মানে সুর তো একটা এমন জিনিস যেটা হয়তো সবসময় ভাষার উপর নির্ভর করে না, মানে মানুষকে ছুঁয়ে যায়। তো এখন সেই রকম মানুষকে ছুঁয়ে যাওয়ার মতো বা কাঁদানোর মতো গান তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় না। যে জিনিসটা হয়ে গেছে সেটা আর কোনোদিন হবে না। যতই যা কিছু বলুক, যা কিছু রেকর্ড হয়ে যাক, যা কিছু আমার রেকর্ড হয়তো অন্য কেউ ভেঙে দেবে, কিন্তু তা বলে আমিই থাকবো। আমি হয়তো কিশোরদার রেকর্ড ভেঙে দেবো, কিন্তু কিশোরদাই থাকবে, সে তার জায়গায় থাকবে। আমি হয়তো কিশোরদা হয়তো রফি সাহেবের রেকর্ড ভেঙে দেবে, কিন্তু রফি সাহেবের জায়গায় থাকবে। KL সাইকেলের রেকর্ড ভেঙে দেবে, কিন্তু তাদেরকে
তো সুতরাং যারা লেজেন্ডারি তাদেরকে তারা সবসময় আমাদের উপরে থাকবে, সব সময় এই জেনারেশন ওয়াইজ নিচে আসতে থাকবে। এবার নিচে আসা মানে যে নিচে চলে গেলাম তা না, আমরাও একটা জায়গা পাচ্ছি, কিন্তু তার আগে আমাদের একটা জায়গা পেয়ে গেছে অন্য লোক, সেই জায়গাটা পেয়ে গেছে অন্য লোক, তো তারা হচ্ছে রেসপেক্টেবল, তারা লেজেন্ডারি। আমরাও ধীরে ধীরে ওরকম পজিশনে যাচ্ছি আস্তে আস্তে, যে আমাদেরকেও লোকে ভুলতে পারবে না, কারণ আমার ভগবানের দয়ায়, উপরওয়ালার দয়ায় ভালো ভালো গান পাওয়া, ভালো লিরিক্স পাওয়া, ভালো মিউজিক পাওয়া, এগুলো হচ্ছে গিয়ে উপরওয়ালার দয়াতে হয়। তো সেটা যখন কাউকে দেয় উপরওয়ালা ছাপ্পড় ফাড়কে যাকে বলে, তখন তার তো ভাববার কিছু চিন্তা করার কোনো ব্যাপারই নেই, প্রশ্নই নেই। আপনি একজন শিল্পী, কিন্তু তার বাইরেও তো আপনি একজন মানুষ, আপনারও তো মন খারাপ থাকে, খারাপ লাগা থাকে। তো এই সব কিছুকে জয় করে যখন আপনি মঞ্চে যাচ্ছেন, সেইটা আপনার কাছে কি কখনো মানে কঠিন বলে মনে হয়? ন্যাচারালি প্রত্যেকটা স্টেজে যাওয়ার আগে হাত পা ঠান্ডা হয়ে যায়, এখনো। হ্যাঁ, অবভিয়াসলি হাতটা ঠান্ডা হয়ে যায়, এবং হাত পা ঠান্ডা হয়ে যাওয়াটাই ভালো, কেননা হাত পা ঠান্ডা হয়ে যতদিন যাবে ততদিনই আমি আর্টিস্ট থাকবো। হাত পা ঠান্ডা না হলে পরেই ব্যাস গেল, সব শেষ। হাত পা ঠান্ডা হওয়াটা দরকার আছে, কেননা ওই ব্যাপারটা যে সিরিয়াসনেস, এবং আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা কতখানি ইম্পর্ট্যান্ট, এবং সেটার উপরে কত কিছু ডিপেন্ড করছে, এইগুলো যখন মাথার মধ্যে আসে তখন হাত পা ঠান্ডা হয়। এবং প্রথম এন্ট্রি নেবার পরেই উইদিন 30 সেকেন্ড হাত পা গরম হয়ে যায়, আবার পাবলিকের চিল্লাচিল্লি, আর তোমার ওই ওদের সিটিয়া চিল্লামচিল্লি, ভালোবাসা হয়ে যায়, হসলা। আপনার সন্তানদের নিয়ে আপনার কি প্রত্যাশা রয়েছে? হ্যাঁ, আমার বড় মেয়ে যে হচ্ছে, সে হচ্ছে সিঙ্গার অ্যাক্টর, আমেরিকান সিঙ্গার অ্যাক্টর। তো ও সিঙ্গিংও করছে, অ্যাক্টিংও করছে, এবং ছোটো মেয়ে যে আছে সে কম্পোজার, লিরিক্স রাইটার অ্যান্ড কম্পোজার অ্যান্ড ভিডিও ডাইরেক্টর অলসো, আর সঙ্গে ল পড়ছে অ্যারিজোনা ইউনিভার্সিটি থেকে ল পড়ছে, এবং লয়ের হয়তো আর 2 বছর 3 বছর বাকি আছে, 3 বছর বাকি আছে এখনো কোর্স। হ্যাঁ। আপনি কি চান যে ওরা সঙ্গীত জগতেই আসুক, এরকম বাবা হিসেবে? এরকম কিছু না, বড় মেয়ে তো সঙ্গীত জগতে আসবেই, ওকে তো রোকা যাবে না, কেননা ও অলরেডি শি হ্যাজ ডান সো মেনি থিংস। বহুত গান গেয়ে দিয়েছে, বহুত হিন্দি বইতেও গান গেয়ে দিয়েছে অনেক, এখনও গাইছে মাঝে মাঝে, আর ইংলিশ গান তো রেগুলার গাইছে, তার সঙ্গে অ্যাক্টিংয়ে ঢুকে গেছে, অ্যাক্টিংয়ে টিভি সিরিয়াল করে ফেলেছে, একটা হিন্দি মুভি, একটা এই হিন্দি বলছি, আরেকটা ইংলিশ মুভিও করতে চলেছে। এখন ওকে তো আটকানো যাবে না, ও তো করবেই, কেন সি হ্যাজ ট্যালেন্ট, প্রচণ্ড ট্যালেন্ট আছে, এবং সেই ট্যালেন্টের জন্য ওকে আমাদের কিছু বলতে হয় না, গাইড করতে হয় না। কারণ আর হলিউডে তো আমি তো কিছু করতে পারবো না, হলিউডে যা কিছু ওরা করেছে ওরা নিজেরাই করেছে, কারণ হলিউডে কেউ কুমার শানুকে চেনে না, নোবডি নোজ হু ইজ কুমার শানু। তো হলিউডে আজকে এত গান গাওয়া, এত ভিডিও করা, এত কিছু সমস্ত যা কিছু সব করে আজকে কত অ্যাওয়ার্ডে গিয়ে, বড় বড় অ্যাওয়ার্ডে যাওয়া, সেখানে গিয়ে ফাংশন করা, মানে সেখানে পারফর্ম করা, প্লাস বড় বড় মিউজিক ডিরেক্টরদের সঙ্গে গান করা, হ্যাঁ। তো এগুলো সব ওদের নিজেদের কার্তুত, নিজেদের দমে, একদম নিজেদের দমে ওরা করেছে, এবং তার জন্য আমি খুব প্রাউড ফিল করি যে আমাকে ওখানে, ওরা তো আমার নামও ইউজ করে না। আচ্ছা। হ্যাঁ, শ্যানন কে, আচ্ছা, হ্যাঁ, অ্যানাবেল কে, অনলি কে, রেসপেক্ট। আচ্ছা, কে ফর কুমার শানু। হ্যাঁ, না এটা কি মানে আপনারই মত নাকি এটা ওরাই করে? হ্যাঁ, ওর মাই বলেছে না, বাবার নাম লাগিয়ে তোমাকে আগে বাড়ার দরকার নেই, এটা তো খুব বড় শিক্ষা। তুমি নিজে কি করছো সেটার দিকে নজর দাও, নিজে করে নিজেকে দাঁড় করার চেষ্টা করো। বাবা আছে, বাবা ঠিক আছে, বাবার একটা দিক আছে, বাবা তোমাকে দাঁড়ানোর জন্য সাহায্য করছে, তুমি যাতে দাঁড়াতে পারো। বাকি তোমার নিজের পরিশ্রম, নিজের ট্যালেন্ট, নিজের যা কিছু ক্রিয়েটিভিটি দিয়ে তোমাকে দাঁড়াতে হবে। সুতরাং সেই জিনিসটা ওর মাই ওদেরকে আপব্রিঙ্গিং করিয়েছে, এবং এখনো করে যাচ্ছে তাদেরকে গাইড দিয়ে। আচ্ছা, আপনি তো শুনেছি খুব ভালো রান্না করেন। ইয়েস। তো আপনার মানে নিজের হাতের ফেভারিট ডিশ কি, বা কোনটা সবাই খুব ভালোবাসে? আমি একটা হোয়াইট বিরিয়ানি বানাই, সেটা খুব ভালো, উইদাউট মশলা। আচ্ছা। একটা হোয়াইট বিরিয়ানি বানাই, একটা হোয়াইট চিকেন বানাই, সেটাও খুব ভালো, সেটাও অনেকেই জানে না। এবং এগুলো সব আমার ওই কলিগ সিঙ্গার 2-1 জন আছে, শান ফান, যারা আমাকে ভালোবাসে খুব, শান আছে,
শানটাকেই একমাত্র আমি বলি যে ফ্যাবুলাস গাই, জেনুইন গাই, যেমন কে ছিল ওরকম খুব বিন্দাস এবং মন খোলা ছেলে, কোনো পলিটিক্সের মধ্যে থাকে না। তো শান বাড়িতে এসেছিল, এসে খেয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে এসে খেয়েছে একদম, অনেকবার আমার বাড়িতে এসছে এমনিতে, তাও খেয়েও গেছে। আলকা খেয়েছে, তারপরে আরও অনেকে এসছে, কিন্তু কথা হচ্ছে আমার ওই শখ আর কি। ওটা বন্ধু বলতে আপনার সঙ্গীত জগতে কাকে মনে করেন? বন্ধু আলকা তো ডেফিনেটলি আমার বন্ধু, শান আমার বন্ধু, আর বাকি লোকেরা বন্ধু আছে, কিন্তু বন্ধুর নামে তারা সামনে বন্ধু পেছনে কি জানি না, সামনে বন্ধু পেছনে বন্দুক, বন্দুক। সুতরাং তাদেরকে জানি না তারা কতটা ভালোবাসে, কতটা কি করে, কেন ভেতরে এত এত পলিটিক্স চলছে বোম্বেতে, বাবা উফ। কিন্তু কিছু করতে পারবে না, বাঙালি তো আমরা ঠিক লড়ে যাব, আমাদের সে রক্তে সেই জিনিসটা আছে। আপনি যে এতটা মানে এতজনের সঙ্গে কাজ করেছেন, এমন কোনো ঘটনা মনে পড়ে যেটা আপনার খুব ডাউন টাইমে, যে ঘটনাটা মনে পড়লে আপনার খুব ইন্সপিরেশন হয়, আপনাকে খুব ইন্সপায়ার করে, এমন কোনো মানুষের কথা বা কোনো ঘটনা, বা আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আর কি? এরকম তো বহুত সারা ঘটনা আছে। একটা ঘটনা দিয়ে নিজের জীবনে, এত বছরের একটা জীবন, একটা এত বছরের লম্বা জীবন, সেই জীবনের মধ্যে প্রচুর ঘটনা আছে। কোনো একটা ঘটনা বলতে গেলে সে খুঁজতে হবে আমাকে, তাহলে বসে আরাম করে বসে খুঁজতে হবে, ফট করে বললে ফট করে পাওয়া যায় না। আপনার ইউটিউব চ্যানেলের কথা আপনি বলছিলেন, তো আপনি যদি বলেন যে আপনার ইউটিউব চ্যানেলটা নিয়ে আপনি যদি বলেন, বা সেখানে মানে আপনার দর্শকদের জন্য যদি বলেন। আমি তো বলছি তো, আমি বললাম তো যে কুমার শানু অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এবং সেখানে 10 দিন 7 দিন 10 দিনের মধ্যে একটা করে 90s-এর গান পাবেন। 90s মানে 90s টাইপের গান, 90s মানে 90s-এর নকল করা গান না, 90s টাইপের গান, মানে ফুল অফ মেলোডি, ফুল অফ রিদম, ফুল অফ লিরিক্স, গুড লিরিক্স, অ্যান্ড আমার সিঙ্গিং যেটা আছে, যেটা আপনারা জানেন। তো সেই জিনিসটাকে আমি বারবার করে, আমার অলরেডি ধরো 12-13টা গান, 13-14টা গান বোধহয় রিলিজ হয়ে গেছে আমার মনে হয়। আর রিসেন্টলি একটা গান রিলিজ হবে, যেটা বললাম বহুত পুরানি বাত হ্যাঁ, এটা রিলিজ হবে। এর আগের গানটা ছিল সাওন তু শুনলে, বর্ষার জন্য, বরসাতের গান। আমার একটাই শেষ প্রশ্ন, যে এআই কি মানুষের বিকল্প, মানে মানুষের বলতে সুরের জগতে একজন শিল্পীর বিকল্প হতে পারে বলে আপনি মনে করেন? বর্তমানে তো এআই নিয়ে এত চর্চা হচ্ছে। বিলকুল হতে পারে, বিলকুল হতে পারে। কেন, এআই একটা এমন টেকনোলজি, যে টেকনোলজির জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হয়েছে, তো আর্টিফিশিয়ালি একটা মানুষ যখন মানুষের সামনে মানুষকে তৈরি করে দিতে পারে, একটা মানুষকে মানুষের সামনে মানুষ তৈরি করে দিতে পারে, একটা মানুষের সামনে একটা মানুষ, সেম মানুষ তৈরি করে দিতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কি থ্রেট? দ্যাট ইজ ডেফিনেটলি থ্রেট। আমি চিন্তা করো যে কোনো ধরনের ভিডিও, যে কোনো ধরনের ইয়েতে তোমার মাথা চেঞ্জ করে দিই, ওর মাথা বসিয়ে দিল, ওর বডি চেঞ্জ করে দিই, তোমার বডি বসিয়ে দিল, সেখানে তোমার ভয়েসটাকে একদম সেম ভয়েস করে দিল, হ্যাঁ, ভয়েসটাকে সেম ফ্রিকোয়েন্সি দিয়ে দিল, এবং তারপরে ধরো আমি গাইছি, সেটাকে আরেকজনকে দিয়ে দিল, সে গাইছে, আর সে গাইছে তার গলাটাকে আমার মতো করে দিতে পারে এআই। তো এটা তো থ্রেট। প্রত্যেকটা টেকনোলজিরই যেমন একটা সুবিধার দিক আছে, একটা অসুবিধার দিকও আছে, তাই না? তো এই অসুবিধার দিকটা এই এআইতে, কারণ আমি জানি যে তীরধনুক রামের হাতে পড়েছিল, যেন রাম সেটাকে সঠিক ইস্তেমাল করেছিল। তীরধনুক যদি এখন অন্য লোকের হাতে পড়ে, যেমন রাবণের হাতে পড়েছিল যখন, তখন রাবণ সেটাকে ঠিকমতো ইস্তেমাল করেনি। তো যাই হোক, আমি বলছি যে সেই জিনিস সেই লোকের হাতে পড়লে পরে ঠিক আছে। এআই যদি আজকে ভালো লোকের কাছে যায়, সেটা ভালো ইস্তেমাল হবে, সেই টেকনোলজি আমাদের খুব দরকার। কিন্তু সেটা যদি খারাপ হাতে লেগে যায়, যারা এইসব ধান্দাবাজি করে তাদের হাতে লেগে যায়, এবং তার লাগবেই, টেকনোলজি ইটস ওপেন, এবং তখনই হবে গন্ডগোলটা, এবং তখনই থ্রেট শুরু হয়ে যাবে। আমাদের এর আগেও আমরা দেখেছি কয়েকটা ভিডিও ইউটিউবে আসতে দেখেছি। আমাদের ভারত সরকার হয়তো কড়া হাতে দমন করবে, সেটাকে চেষ্টা করছে কড়া হাতে দমন করার, আমি জানি না। পাবলিককে এটা বুঝতে হবে। পাবলিক যদি না বোঝে নিজেরা যে এআই কতটা ভালো আমাদের জন্য, কতটা খারাপ, আমরা নকল কেন হব? আমরা সবথেকে বড় কথা হচ্ছে আমরা নিজেরা হচ্ছে অরিজিনাল, তো আমরা নকল কেন হব ভাই? জবরদস্তি তোমাকে যদি আজকে কুমার শানুর জায়গায় যদি কুমার শানু বলে আরেকজনকে দিয়ে দেয়, তো তুমি কি সেটা অ্যাকসেপ্ট করতে পারবে? তুমি অ্যাকসেপ্ট করবে? আর তুমি যদি করে নাও, তাহলে দ্যাটস কিছু করার নেই, আমাদের কিছু করার নেই।
তো সেইটাই কথা হচ্ছে যে অরিজিনালকে পেতে দাও, অরিজিনাল থাকুক, এআই ভালো কাজে ইস্তেমাল হোক, এটা কিন্তু একটা থ্রেট আমাদের জন্য, নট ফর আস, আমরা তো করেই নিয়েছি যা করার, নেক্সট জেনারেশন যারা আসছে তাদের জন্য থ্রেট, আমরা তো করে নিয়েছি, আমাদের আর কি করতে পারে, আমরা আর কতদিনই বা বাঁচবো, আর কতদিনই বা গান গাইবো, আর জবই হ্যাঁ 100 বছর তো আর গান গাইবো না, তো তারা নেক্সট জেনারেশন যখন আসবে, তারা যখন কিছু নাম বা ধান্দা করবে বা তাদের স্ট্রাগল করে তারা যদি জীবনে কিছু দাঁড় করিয়ে নিজেদের দাঁড় করাতে পারে, তখন তাদের জন্য মুশকিল হবে কি, তাদের সমসাময়িক এআই ট্রিমেন্ডাস তাদেরকে অসুবিধা ফেলবে। আমার কথা মানো, না মানলেই তোমার সঙ্গে এই হবে, আমার কথা মানো, না মানলেই তোমার সঙ্গে এই হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন যে এত এত রিয়েলিটি শো হচ্ছে, আপনারা যেভাবে নিজেদের জায়গা তৈরি করেছেন, তো রিয়েলিটি শো এর ফলে কি মানে এখন নতুন যারা সঙ্গীত জগতে আছে তাদের জন্য খুব সহজ একটা মঞ্চ হয়ে যাচ্ছে, খ্যাতিটা সহজলভ্য? সহজও হচ্ছে আর কোনো কাজও হচ্ছে না, এখান থেকে মেন স্ট্রিমে কেউ ঢুকতে পারছে না। ফিল্মের গান কটা লোক গাইছে, মেনলি এদের একটাই ফ্যাসিলিটি হচ্ছে সহজ মঞ্চ পেয়ে গেছে, ওই মঞ্চের জিনিস মঞ্চেতেই শেষ হয়ে যায়, শো নাম হয়ে যাবে, ফেম হয়ে যাবে, অটোগ্রাফ ফটোগ্রাফ, আর শো চলতে থাকবে, রেগুলার শো, সব পাড়া থেকে ডাকবে, সব জায়গা থেকে ডাকবে, সব মহল্লা থেকে ডাকবে, সব কান্ট্রি থেকে ডাকবে, বাট আফটার 2 years, আফটার 3 years সে আর কোথাও থাকবে না। এরকম আমরা একজনকে না, আমরা 50টা লোককে দেখিয়ে দিতে পারি চোখের সামনে, বিগত 25-30 বছর 40 বছরেতে হয়তো একটা কি দুটো কি তিনটে লোক এসছে, বাকি প্রচুর ট্যালেন্ট নিয়ে কিচ্ছু করতে পারেনি। আমি তোমায় প্রথমেই একটা কথা বলেছিলাম না, যে ওভার এক্সপোজ হয়ে গেলে পরে সেটার ডিমান্ডটা কিন্তু বেশি দিন থাকে না, আর নিজেকে যদি রেস্ট্রিক্টেড করে রাখা যায়, যদি লুকিয়ে রাখা যায়, যেটা অমিতাভ বচ্চন, তো তার কিন্তু মার নেই, তার কিন্তু ডিমান্ড সারা জীবন থাকবে। কেননা সে ওই 50টাকে ভেঙে খাচ্ছে, আর যে একসঙ্গে 50টা খেয়ে নিচ্ছে মানে তার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আর নেই 50-এর পর আর কিছু নেই, তো সে তখন কি করবে? তো এইটাই হচ্ছে ব্যাপার, যে বেশি এক্সপোজ হয়ে গেলে পরে তখন তার ডিমান্ডটা ওই 1 বছর 2 বছর তাকে নিয়ে খুব টানামানি হবে, সে তাকে ছিঁচড়ে চেপে নিকড়ে তার জীবন শেষ করে দিয়ে তাকে ফেলে দেবে, এটা হচ্ছে নিয়ম। আর সেটা যদি আমাদের যারা কলিগস আছে তারা যদি বুঝতে না পারে, যে না, তারা ভাবছে যে আরে এখন অটোগ্রাফ দিচ্ছি, ফটোগ্রাফ দিচ্ছি, আরে কত টাকা, কত ঘোড়া, বড় বড় গাড়ি, বাড়ি, তারা গানটা যে ডেডিকেশনটা গানের জন্য দরকার ছিল সেটা ছেড়ে দিয়ে বাকি সব জিনিসে, যে ড্রেসের প্রতি ধ্যান দেবে, চুল কীরকম হবে সেটার দিকে ধ্যান দেবে, তারপর তোমার কি গাড়িতে যাব সেটার দিকে ধ্যান দেবে, কোন প্লেনেতে কোন ক্লাসে বসে যাব সেটার দিকে ধ্যান দেবে, যেটার দিকে ধ্যান দেওয়ার দরকার থাকে মেন স্ট্রিমেতে আসার জন্য, সেইটা ছাড়া বাকি সব জিনিসে ধ্যান দেয়। যার জন্য কি হয়, কদিন বাদে, ওই 2 বছর বাদে, 2 বছর 3 বছর ম্যাক্সিমাম ওদের টাইম স্প্যান, একটা ছেলে বা একটা মেয়ে, সে তার ট্যালেন্টকে ছোটোবেলা থেকে তৈরি করতে 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 এমন এক জায়গায় আসছে, সেখানে একটা মঞ্চ পেয়েই ফট করে দাঁড়িয়ে পড়লো, কিন্তু সে ভুলে গেল যে সে যে 10 বছর, সে যে 12 বছর, সে যে 15 বছর ধরে প্র্যাকটিস করতে করতে এসছে, সেই প্র্যাকটিসের জিনিসটাকে সে 1 মিনিটে ভুলিয়ে দেয়, যে ও ঠিক আছে, এখন তো আমি 15 মিনিট দেখে নেবো একটুখানি, কোনো ব্যাপার না, রেয়াজ তো ঠিক আছে হয়ে যাবে, অত রয়েছে হয়ে যাচ্ছে, সময় নেই রেয়াজ করা। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার জন্যে কেউ কাউকে দেখবে না যে খুব একটা কিছু করছে, হয়তো কেউ হয়তো দয়া করে হয়তো গাইয়ে দিল একটা 4 লাইন 6 লাইন, নাম ধামের মধ্যে কিছু আসতে পারবে না, যেমন ধরো বাকি লোকেদের নাম আছে, সেই নামের মধ্যে মেন স্ট্রিমের মধ্যে আসতে পারবে না। একটা দুটো এদিক ওদিক থেকে ছিটকে বেরিয়ে এলেও একটা লাইন গেয়ে দিলে সেটা দিয়ে তো কিছু হবে না, সেটা দিয়ে কাউন্ট হয় না। সুতরাং আমার মনে হয় যে তাদেরকে রিয়েলিটি শো থেকে বেরোনোর পরে সঙ্গে সঙ্গে আরও বেশি ধ্যান দেওয়া উচিত গানের দিকে আর ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে ঘোরা, নাকি শো ইন্ডাস্ট্রির মধ্যে ঘুরবে। শো ইন্ডাস্ট্রির মধ্যে সে ঢুকে গেলে পরে শেষ, ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সে ঘুরতে থাকবে, রেয়াজ করতে থাকবে, ঘুরতে থাকবে, রেয়াজ করতে থাকবে, 100% সে চান্স পেয়ে যাবে ফিল্মে। আর ফিল্মে গাইলে পরে এই শো করে যা টাকা পায় তার থেকে অনেক বেশি টাকা পাবে তারা শোতে, যদি ফিল্মেতে আসে। শরণদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এরকম একটা এত সুন্দর আড্ডা দেওয়ার জন্য, আর আপনাকে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।
খুব মানে ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবিপি আনন্দকে আমার তহে দিল থেকে শুক্রিয়া আমি করবো এই জন্যে যে ওরা আমাকে এতটা সময় দিয়েছে আমার ফ্যানেদের সঙ্গে কথা বলবার, তোমার সঙ্গে কথা বলবার, এবং আমি মন খুলে বললাম, যা বললাম সেটা আমার মনেরই কথা। আবার দেখা হবে তোমাদের সঙ্গে।